সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল হাসান। দর্শক, ঢাকার রাজনীতিতে এখন প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লন্ডন বৈঠক। গত 13ই জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা লন্ডনে বৈঠকে মিলিত হন। এই বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। বিবৃতির বিষয়ে রাজনৈতিক দলগুলো পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে। এ নিয়ে আমাদের আজকের আয়োজন লন্ডন বৈঠকে কে জয়ী হলো। আলোচক হিসেবে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে তাদের সাথে পরিচিত হয়ে নিব। রয়েছেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। হেলাল ভাই এবং মাসুদ ভাই, আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। হেলাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সমঝোতা আসলে হয়ে গেল মনে হচ্ছে এই বৈঠকের মধ্য দিয়ে, লন্ডন বৈঠকের মধ্য দিয়ে। আগামী দিনের রাজনীতিতে, ভবিষ্যৎ রাজনীতিতে এই বৈঠকের প্রভাব কি পড়বে বলে বা সুদূর প্রসারে কী প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ এবং আমার সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আসলে যে বৈঠকটা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে হয়েছে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের জন্য এটি একটি মাইলফলক ঘটনা। কেন? দেশের স্বার্থে বা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে বাংলাদেশের সরকার প্রধান এখন যিনি আছেন, তার সাথে বাংলাদেশের বর্তমানের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের যে বৈঠক, এটা কিন্তু কোনো ব্যক্তিগত কারণে বৈঠকটা হয়নি। বাংলাদেশকে কিভাবে একটি সুষ্ঠু সমাধানের দিকে নিয়ে যাওয়া যায় শান্তিপূর্ণভাবে, এবং যে জুলাই গণঅভ্যুত্থানটার যে স্পিরিটটা, এইটাকে একসাথে করে নিয়ে কিভাবে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা আরও সুগম করা যায় এবং এটাকে আরও ফ্ললেস করা যায়। আমার মনে হয় এইটা নিয়ে বৈঠকটা হয়েছে। এই বৈঠকের এইটা আমি তাৎপর্য দেখি, এখানে ব্যক্তিগত লাভ বা ক্ষতির কোনো বিষয় আমি দেখি না। কেউ জয়ী হয়েছে, কে জয়ী হয়নি, এটাও আমি দেখি না। আমি যেটা মনে করি এই বৈঠকটাতে বাংলাদেশে জয় হয়েছে এবং জুলাই স্পিরিট যেটা বাংলাদেশের সব রাজনৈতিক দল এবং ছাত্র জনতা সহ সাধারণ মানুষ যেই দেশের সাথে ঐক্যবদ্ধ হয়েছিল, এই বৈঠকটাতে আমি সেই বিষয়েরই একটি প্রতিফলন আমি দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য আমরা বলতে শুনেছি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে সবসময় বাংলাদেশকে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক, কারণ আপনার মনে রাখতে হবে সরকার পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কোনো সরকারের হাতেই কিন্তু আলাউদ্দিনের প্রদীপ নেই বা কেউ জাদুকর নেই এখানে যে হঠাৎ করে নির্বাচন হলো, দেশ স্টেবিলাইজ হয়ে গেল। যে 17 বছরের যে দুর্নীতি হয়েছে, যে দুঃশাসন হয়েছে, তার কারণে কিন্তু বাংলাদেশের অর্থনীতির ভিত্তি, বাংলাদেশের সামাজিক অবক্ষয় সহ বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, এটা কিন্তু ওভারনাইট একক কোনো দলের পক্ষেই এটাকে ঠিক করা সম্ভব না। সেই ক্ষেত্রে আবারও জনগণকে সাথে নিয়ে, সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে ওনাদেরকে সাথে নিয়ে এবং সুশীল সমাজ সহ এই জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা সম্পৃক্ত ছিল সকলকে সাথে নিয়ে কিন্তু দেশটাকে আবার গড়তে হবে, এই সংকটগুলো মোকাবেলা করতে হবে। তো আমি মনে করি পার্সোনালি, এবং আমি একজন নাগরিক হিসেবে বলেন, একজন সমাজকর্মী বলেন, একজন রাজনৈতিক কর্মী বলেন, আমি মনে করি এই বৈঠকটি বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ইতিবাচক এবং উল্লেখযোগ্য একটি বৈঠক, যেটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে এটা সবসময় লিপিবদ্ধ থাকবে। মাসুদ ভাই, কিছু ভিন্ন প্রতিক্রিয়া আপনারা ব্যক্ত করেছেন। বিএনপি এবং সমমনা দলগুলোর স্বাগত জানাচ্ছে, একটা স্বস্তি প্রকাশ তারা করছেন। এনসিপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে একটি নেতিবাচক প্রতিক্রিয়া আমরা দেখেছি। মানে আপনার আপত্তিটা কোথায়? এই বিবৃতিটা, যৌথ বিবৃতিটা, নাকি নির্বাচনের যে সময়সীমাটা ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসে? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক যারা এখন দেখছেন এবং পরবর্তীতেও যারা দেখবেন, তাদের সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দু তিনটি বিষয় একটু বলা খুব প্রয়োজন মনে করছি। একটা হচ্ছে, এই বৈঠককে জামাত ইসলামী পক্ষ থেকে কিন্তু সাধুবাদ জানানো হয়েছে। এটা হতেই পারে, এটা হয়েছেও, এটা বাংলাদেশেও হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দলের অন্য প্রধান যারা, তাদের সাথে এরকম 1-to-1 বৈঠক, এটা নতুন না। তবে বিদেশের মাটিতে এটা নতুন।
দ্বিতীয় হচ্ছে যে এই বৈঠকটির গুরুত্ব আরও বেশি জনগণের কাছে প্রতিপাদ্য হতো যদি নির্বাচনের সাথে বিচারের প্রসঙ্গটা আলোচনা আসতো, সংস্কারের বিষয়টা আলোচনা আসতো, জুলাই সনদের প্রসঙ্গটা আলোচনা আসতো এবং সেটার রোডম্যাপ নিয়ে যদি কথা হতো যে দেখেন আমাদের এই বছরের নির্বাচনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সবসময় যে কোনো নির্বাচন মানুষ ভোট দিতে পারা, 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই বছরের মতো এরকম একটা প্রেক্ষাপট বাংলাদেশে কিন্তু আর কখনো হয় নাই। এরকম একটা সরকার পালিয়ে যাওয়া, দেশ ত্যাগ করা, গোটা একটা সরকার একদম মসজিদে ইমাম পর্যন্ত উধাও হয়ে যাওয়া, তো এত বড় একটা ত্যাগ এবং শাহাদাত, রক্ত, পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, সুতরাং সেখানে শুধুমাত্র একটা ভোট, শুধুমাত্র একটা ভোটের ডেট, এটা জনগণ চাচ্ছে কিনা, শুধু এটাকেই আমরা শুধু পারসেপ্ট করতেছি না কিনা, সেই জায়গাটা আমার কাছে বা আমাদের কাছে, জামাত ইসলামের কাছে এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে। তৃতীয় হচ্ছে যে আপনি এখানে প্রধান উপদেষ্টা সব দলের সাথে আলোচনা করেছেন, কথা বলেছেন, বলে একটা ডেটের ব্যাপারে উনি ডিক্লারেশন দিয়েছেন। এই ডেট পরিবর্তন হওয়া খুবই স্বাভাবিক, হতেই পারে। আমরা এটা বারবার বলে আসছি যে জামাত ইসলামী বা কোনো দল যদি একটা মাসের কথা বলে বা একটা ডেটের কথা বলে, ওই ডেটটাই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করলে যে দলের কথাটা শোনা হবে বা যে দলের ডেটের সাথে মিলে যাবে, স্বাভাবিকভাবে সাধারণ নাগরিকদের মধ্যে একটা পারসেপশন তৈরি হবে যে তাহলে তাদের কথাটাকে ওন করা হয়েছে। জামাত এটা মনে করেনি বিধায়ে জামাত একটা ওয়াইড স্পেস রেখে কথা বলেছে। ফেব্রুয়ারিতে হতে পারে, রমজান মাস মাঝখানে গ্যাপ দিয়ে এপ্রিলে হতে পারে, অর্থাৎ এমনভাবে আমরা স্পেসটা দিয়েছি যেন সাধারণ মানুষের সাথে দল এবং অন্তর্বর্তী সরকারের মাঝখানে কোনো বিভেদ তৈরি না হয়, ভুল বুঝাবুঝি না হয়। কেন? প্রশ্নটা হচ্ছে, দেখেন জামাত যে জায়গাটায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সেটার একটা যৌক্তিকতাটা কি? যৌক্তিকতাটা হচ্ছে প্রধান উপদেষ্টারও মূল বক্তব্য ছিল আমরা একটা জাতীয় ঐক্য বিনির্মাণ করতে চাই। বিএনপির চেয়ারম্যান বা একটি চেয়ারম্যান, ওনারও একটা মূল কথা হচ্ছে জাতীয় সরকার, জাতীয় ঐক্য বিনির্মাণ করতে চাই। তা আমি জাতীয় ঐক্য বিনির্মাণের কথা বলছি, জাতীয় ঐক্যের স্লোগানের কথা বলছি, অথচ আমরা দুজনের একটা বৈঠকে সিদ্ধান্তটা ওখানে বসে মিটিং শেষে যৌথ বিবৃতির মাধ্যমে দল এবং একটা সরকার, একটা দল এবং একটা সরকার, সেখানে আমরা বিবৃতিটা দিয়ে দিচ্ছি। ভালো হতো না বা সুন্দর দেখাতো না? বা রাজনীতির সংস্কৃতিতে এটা আমরা এখন যে সুন্দর সুন্দর উদাহরণগুলো পেশ করার চেষ্টা করছি বা বিএনপি চেষ্টা করছে, জামাত ইসলামী তার জায়গা থেকে যে উদার জায়গাটা জনগণকে কাভার করে সব দলগুলোকে এক জায়গায় করে, এটাকে আমরা পারতাম না? আমাদের এত তাড়াহুড়োর প্রয়োজনটা হলো কেন? সাধারণ জনগণের কিন্তু এই কোশ্চনটা থাকতে পারে যে এত তাড়াহুড়োর প্রয়োজনটা হলো কেন? যে আমরা বিচার নাই, সংস্কারের আলোচনা নাই, জুলাই সনদের প্রসঙ্গ নাই, একদম মানে মিটিং শেষ করে যেই ব্যক্তির ব্যাপারে বিএনপি কয়েকদিন আগেও মাত্র তার পদত্যাগ দাবি করেছে, সেই লোককে সাথে করে নিয়ে আমরা একটা যৌথ বিবৃতি দিয়ে একটা মাস আবার হঠাৎ করে পরিবর্তন করে দিলাম। তাহলে আজকে আপনি জাতীয় ঐক্যমত ডেকেছেন দলগুলোকে এক জায়গায়, জামাত তো এটা মনে করতেই পারে, জনগণ তো এটা মনে করতেই পারে যে আপনি গাছের একটু বলি যে গাছের তরফ থেকে কিন্তু ফেব্রুয়ারির কথা একবার বলা হয়েছিল। আমি বলছি ডেট নিয়ে প্রবলেম না, এই ডেট আপনি যেটা দিচ্ছেন এই ডেট নিয়ে জামাতের কোনো প্রতিক্রিয়া নেই। প্রতিক্রিয়াটা হলো যে আপনি যেই রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে তাদের সাথে এসে কথা বলে তাদেরকে নিয়ে একটু আলাপ করে এই ডেটটাই আপনি ঘোষণা করেন, এই মাসটাই আপনি বলেন, এই কথাটাই আপনি বলেন। সেই কথাটা এই দেশের প্রতিনিধিত্ব যে রাজনৈতিক দলগুলো করে, যারা এই ফ্যাসিবাদ আন্দোলনে ভূমিকা রেখেছে, যারা একসাথে জেল কেটেছে, একসাথে রিমান্ডে রুমে ছিল, একসাথে নির্মম নির্যাতন ভোগ করেছে, সেই দলগুলোকে পাশে রেখে আপনি একটা বৈঠক করে ওখানে একটা ডেট ডিক্লেয়ার করে দিলেন। এটা তো কোনো একটা দলের শুধু প্রতিক্রিয়া না, এটা তো জনগণের প্রতিক্রিয়া হওয়ার কথা যে এরকম একটা প্রভাবাধীন পরিবেশে আগামী দিনে তাহলে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন এরকম একটা সরকারের অধীনে কি করে সম্ভব হবে? যে যারা একটা দল এবং একটা সরকার যৌথ বিবৃতির মাধ্যমে অন্য দলগুলোকে উপেক্ষাই বলবো আমি, উপেক্ষা করে আপনি একটা ডেট বা একটা মাস আপনি ডিক্লেয়ার করে দিলেন। এই জায়গাটা জামাত মনে করে যে এটা শুধু জামাতের ইস্যু না, এটা পাবলিক পার্ট, এটা তো পাবলিক
মানে তাদের বিষয় তো, এটা তাদের তো অধিকার, সেই অধিকারের জায়গাটা খর্ব হয়েছে বলে জামাত মনে করে। সেই জায়গায় আমরা মনে করি যে এরকম মানে আপনি যদি ওই গ্রামের ভাষায় বা আমাদের প্রচলনের ভাষায় বলি যে গাছের গোড়া কেটে আপনি আগায় পানি ঢেলে তো কোনো লাভ হবে না, অথবা যদি আমি এভাবে বলি এটা হয়তো একটু শক্ত কথা হয়ে যায় যে আমার মাথায় যদি পচন থাকে তাহলে আপনি সারা শরীরে চিকিৎসা দিয়ে তো কোনো লাভ হবে না। আমাদের হাই লেভেলের নেতৃবৃন্দ যদি সমস্ত দলকে, এটা তো অন্তর্বর্তী সরকারও দলকে বলা উচিত ছিল, বিএনপিও অন্তর্বর্তী সরকারকে বলা উচিত ছিল। আমি আমার জায়গা থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে তাদের এইটা হওয়া উচিত ছিল যে আমরা এই প্রস্তাবটা আপনাকে দিয়েছি, আপনি দেশে ফিরে যাবেন, গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন, ওনাদের মতামত শুনবেন, এবং আমরা যে প্রস্তাবটা দিয়েছি এই চিন্তাটি আলাপ করে এরপরে আপনি যেটা ভালো মনে করেন সেটা বলে দেবেন। হয়তো এই কথাটাই তিনি বলতেন, কিন্তু সেই কথাটা যদি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে 2 দিন পরে হতো না, 2 দিন পরে চলে এসছেন তো, 2 দিনে এমন কি হতো যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা ছাড়া একটা ডেট দিলাম, আবার এখন রাজনৈতিক ঐক্যমতের জন্য আপনি সব দলগুলোকে ডাকতেছেন, এটা তো অনর্থক, এটা তো অর্থবহ না। মাসুদ, আপনার কাছে আবার ফিরছি। হেলাল ভাই, উনি যেটা বলছিলেন যে একটু ডিসেন্ট দেখাতো যদি এই ঘোষণাটা ঢাকা থেকে দেওয়া হতো, তার আপত্তি নেই। না, আরেকটা বিষয় প্রসঙ্গ তুলেছেন যে উপদেষ্টাকে আপনার আপত্তি তুলেছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ আপনারা চেয়েছিলেন, উনি আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রিসিভ করেছেন। মানে এই বিষয়টা আসলে মানে 1 সপ্তাহ বা 15 দিন আগেও আপনারা এটার পক্ষাবস্থান নিয়েছেন তার পদত্যাগের, মানে সেই মিটিংয়ে এসে। আচ্ছা, আমি কয়েকটা পয়েন্ট ওনার থেকে আমি এই বিষয়টা আসলে কিভাবে আমি আমার পার্সপেক্টিভটা বলি বা যেটা ঘটেছে সেটা বলি। বিএনপি কি ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল? ডিসেম্বরে চেয়েছিল, রাইট। এবং এই ব্যাপারে বেশ শক্ত অবস্থানে কিন্তু বিএনপি মোটামুটি ডিসেম্বরে এই নির্বাচন দিতে হবে। শুধু বিএনপি একলা না, বিএনপির সাথে সম্ভাবনা 45টি রাজনৈতিক দল একই সাথে একমত ছিল। এটা আমরা ইন্টারনেটে যাদের সাথে আলাপ করেছি, আমরা যুগপৎ আন্দোলন করেছি, তাদের সাথে কথা হচ্ছে এভাবেই ছিল। ফার্স্ট অফ অল, যৌথ বিবৃতিটা যদি আরেকটু খেয়াল করে আমরা পড়তাম বা শুনতাম, এখানে কিন্তু স্পেসিফিকলি বলা হয়েছে জুলাই চার্টারের ব্যাপারে, স্পেসিফিকলি বলা হয়েছে বিচারের ব্যাপারে, এবং স্পেসিফিকলি বলা হয়েছে রিফর্মসের ব্যাপারে। বিবৃতিটাতেই কিন্তু এগুলোর উল্লেখ আছে। কোনো মাস হয়তো বলছে রমজানের আগে হতে পারে, সরকারের তরফ থেকে বলা হয়েছে যে ফেব্রুয়ারি মানে রোজা শুরুর আগে সপ্তাহে নির্বাচন হতে পারে, কিন্তু এই সময়ের মধ্যে বিচার এবং সংস্কারের পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন হবে। আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই কনসেন্ট চার্টার যেটা একমত হবে সেটা সাইন করবে, যে রিফর্মগুলোতে একমত হবে না এগুলো পরবর্তীতে মানে সংসদের মাধ্যমে করা হবে। তাহলে এখানে কনফিউজড হওয়ার বা জুলাই স্পিরিটের বাইরে যাওয়ার কোনো এলিমেন্ট আমি এই 3টা জায়গায় পাচ্ছি না, বিকজ এই 3টা জায়গায় ক্যাটাগরিক্যালি আলাপ আলোচনা হয়েছে। সেকেন্ড হলো, এই যে বললাম বিএনপির কথায় ফেব্রুয়ারিতে দিয়েছে, আমার মনে হয় না এটা খুব যুক্তিযুক্ত কথা, কারণ বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায়নি। বিএনপি বলেছে এমন ডিসেম্বরে। তবে যেহেতু দেশের স্বার্থে একটা বিচারের বিষয় আছে, কিছু রিফর্মসের বিষয় এখানে জড়িত আছে, ইম্পর্টেন্ট রিফর্মস, এই জন্য যখন ওনাদের মধ্যে হয়তো আলাপ আলোচনা হয়েছে, ওনারা মনে করেছে সার্বিক দিক থেকে চিন্তা করলে ফেব্রুয়ারি ইজ এ মাচ বেটার টাইম দেন এপ্রিল। বাংলাদেশের কনটেক্সটে এপ্রিলের চেয়ে ফেব্রুয়ারি অনেক বেটার টাইম রোজার আগে, কারণ রোজার মধ্যে গিয়ে ক্যাম্পেইন করা বা গরমে অনেক ধরনের অসুবিধা হতে পারে, প্লাস বাজেট দেওয়ার একটা বিষয় আছে, জুনেই তো বাজেট দেওয়া লাগবে, তাহলে কিছু দূর সময় পাবে। আর জনগণের প্রতিক্রিয়া, বিএনপি বাংলাদেশ জাতীয় সংসদে বেশ কয়েকবার সরকার গঠন করেছে, প্লাস যখন বিরোধী দলীয় ছিল ভোটের পার্সেন্টেজে বেশ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পপুলেশন, মানে জনগণের একটা সিগনিফিক্যান্ট অংশের প্রতিনিধিত্ব করেছে। সাথে আরও 45টি রাজনৈতিক দল আছে, এবং আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের যিনি এখন দায়িত্বে আছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, সকল দল কিন্তু ঐক্যমত হয়ে ওনাকে এই দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের জনগণের পক্ষে। দেশের স্বার্থে যদি কোনো কিছু ভালো হয়, দেশের যে এইটা তাড়াহুড়াটা কেন হলো, বৈঠকটা কেন হলো, এই লন্ডন বৈঠকের আগেও কিন্তু বাংলাদেশে বেশ একটা উত্তেজনাকর এবং অস্থিতিশীল একটা অবস্থা ছিল, যেটা জনগণ এই বৈঠকের পরে অনেক রিল্যাক্স হয়ে গেছে যে নির্বাচন হবে ইনশাল্লাহ এই টাইমের মধ্যে হবে। এখনো কিন্তু টাইম ফিক্স হয় না, বলছে রোজার আগে ফেব্রুয়ারি হতে পারে। কোনো সংখ্যা কি ছিল নির্বাচন আরো ডিলে হতে পারতো? যেই ধরনের বারবার শিফটিং হচ্ছিল, না অস্বস্তি কি ছিল না? অস্বস্তি তো ছিল, কারণ এই যে ইশরাকের মেয়র ইলেকশন সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল জুন থেকে ডিসেম্বর।
সরকার কিন্তু এটা থেকে শিফট করেছে, জুন থেকে ডিসেম্বরে আছে, ওনারা কিন্তু ডিসেম্বর থেকে জুনে সেই আছে, অর্থে তো কোনো সংখ্যা এবং সেখান থেকে তো তারা ফেব্রুয়ারিতে চলে আসছিল। এটা তো জুন থেকে declaration ডিসেম্বরের হয়ে গেছিল। মধ্যে, মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এটা তো বাইরে হয় না বা নভেম্বরে হচ্ছে না। আমার কথা হচ্ছে বিএনপি চেয়েছে ডিসেম্বরে, বিএনপি কিন্তু ফেব্রুয়ারিতে চায়নি। কিন্তু যখন দেশের স্বার্থ আসবে, যদি দোনোজন যুক্তিতে একজন একজনকে কনভিন্স করতে পারে যে কেন এটা অ্যাপ্রোপ্রিয়েট না, আমি একটু পরে কিন্তু আমি আরও কিছু আপনাদেরকে বলবো ডেটা, যে যেখানে আমাদের পার্টি থেকে 16টা দেশের নির্বাচন নিয়ে আমরা একটা সার্ভে করেছি, এখানে কোন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোন নির্বাচনগুলো 2 বছরের নিচে যেগুলো হয়েছে সেগুলোই সাকসেসফুলি পাওয়ার শিফট করতে পেরেছে, 2 বছরের উপরে যেগুলো হয়েছে এগুলো কিন্তু কোনো সময় পারেনি। এবং অর্থনৈতিক যে অস্থিতিশীলতা আছে এগুলো বেড়েছে, যেগুলো 2 বছরের পরে নির্বাচনের ডেটের কাছে গিয়েছে। তো দ্যাটস এ ডিফারেন্ট চ্যাপ্টার। বাট আমার মনে হয় যে এখনও কিন্তু স্পেসিফিক কোনো ডেট ঘোষণা করা হয়নি। বলেছে রমজানের আগে, রমজানের আগে তো ফেব্রুয়ারি না হয় জানুয়ারিও হতে পারে, রমজানের আগে তো ডিসেম্বরও হতে পারে। বলেছে প্রথম সপ্তাহে হতে পারে, এটা একটা ইট ইজ নাথিং যে কোনো উনি ওনার স্পিচে গিয়ে প্রধান উপদেষ্টা বলে দিয়েছে এরকম কিন্তু কোনো কিছু হয় নাই। বলেছে রমজানের, এবং এটা তো ওনারাও বলেছেন রমজানের আগে হলে ভালো হয়, অনেকেই বলেছে। এবং এটা যুক্তিগত, কারণ আমাদের যে আবহাওয়া, যে রোজার ব্যাপার আছে, এখানে বাংলাদেশে তো রোজাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা আমাদের রিলিজিয়াস, আমাদের একটা সেরেমনি বা একটা ওকেশন, যেখানে আমাদের সবার রোজা রাখতে হচ্ছে, তারাবি পড়তে হচ্ছে। এই সময়ের মধ্যে যে যা কিছু বলুক, ইট ইজ ভেরি ডিফিকাল্ট এই সময় ক্যাম্পেইনটা করা। যারা নির্বাচন করেছে তারা অবশ্যই এটার ব্যাপারে অবগত আছে, এবং প্রাকৃতিক একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়ে যায় এপ্রিলে। তো আমার মনে হয় যে যে আলোচনাটা হয়েছে, এটাকে যদি কোনো কারণে এটা মনে হয় যে বিএনপির জন্যই হচ্ছে, আসলে তারা বিএনপি দেশের কথা চিন্তা করেই সমস্ত আমাদের যারা শরিক দল ছিল, আমাদের সাথে যুগপৎ আন্দোলন ছিল, ওদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই কিন্তু এই আলাপ আলোচনাটা দুজনের মধ্যে হয়েছে। এবং হওয়ার পরে যদি আমরা এভাবে দেখি যে দোনো পক্ষই কিন্তু যে যুক্তিতে ঐক্যমত হয়েছে যে অবশ্যই বিচারের একটা দৃশ্যমান রেজাল্ট আসতে হবে, নির্বাচন কমিশনের যে রিফর্মস দরকার ম্যাক্সিমাম হয়ে গেছে, আর কিছু বাকি আছে সেগুলো করে বেসিক রিফর্ম করে, এবং পরবর্তীতে কিভাবে আমাদের দেশটা চলবে বা কি কি রিফর্মস দরকার, এই জুলাই চার্টারেও তো বিএনপির কনসেন্ট নিয়েছে যে সব রাজনৈতিক, শুধু বিএনপি না, সকল রাজনৈতিক দল যারা স্টেক হোল্ডার আছে এনাদের সাথে পরে গিয়ে তারা ওইটা ডিক্লেয়ার করবে, মানে স্পেসিফিক ডেটটা। তো আমার মনে হয় না যে এখানে একতরফা কোনো কিছু হয়ে গেছে বা এটা হয়েছে দেখে বিএনপি বিজয় হচ্ছে। আমি শুরুতেই বলেছি এই লন্ডন মিটিংয়ে বিজয় হয়েছে বাংলাদেশের, যে বাংলাদেশের জন্য জুলাই গণ অভ্যুত্থানে আমরা সকলেই সক্রিয়ভাবে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছি। আমরা 17 বছর সাফার করেছি এই স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে। আমরা সবাই একমত হয়ে দেশকে যে জায়গায় নিতে চাচ্ছিলাম, যে ন্যাশনাল ইন্টারেস্টে, জাতীয় স্বার্থে আমরা যেন দল মত নির্বিশেষে ঐক্যমতে পৌঁছাতে পারি। আমার মনে হয় এই লন্ডন বৈঠকটা এইটাই সিগনিফিকেন্স বহন করে, যে এই জায়গাতে গিয়ে দোনো পক্ষই একটি জায়গার থেকে সরে এমন একটি রিজনেবল জায়গা আসছে। কিন্তু এটা এখনও ফিক্সড না যে ফেব্রুয়ারিতে হবেই, এটা ফিক্সড না। এটা হলো জনগণের কথা, বা ওনারা হয়তো ইঙ্গিত দিয়েছে তো ফার্স্ট 2 উইকস হতে পারে, এটা চেঞ্জ হতে পারে, এটা আরও আগে আসতে পারে। হ্যালো, আপনার কাছে আবার ফিরছি। মাসুদ ভাই, উনি বলছিলেন জনগণ জয়ী হয়েছে এই বৈঠকে। আপনাদের বিশ্লেষণ কি, কারা জয়ী হলো? বিএনপি জয়ী হলো? হেলাল ভাই তার সরকার জায়গা জয়ী থেকে হলো? নিশ্চয়ই এই কথা বলতে পারেন, কিন্তু আমি যদি আমার জায়গা থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে বলতে দেওয়া হয়, বা আমি যদি আমার প্রতিক্রিয়া বলতে চাই, এটা একদম জামাতেরও বাইরে এসে, তাহলে আমি বলবো যে এখানে ব্যক্তি এবং দলের জয় হয়েছে। দেশের জনগণের আসলে তাদের একটা হতাশার জায়গায় তৈরি হয়েছে। সেটা হচ্ছে এই যে আমাদের সামনে নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে নির্বাচনটা প্রভাবাধীন হবে না প্রভাব মুক্ত হবে, এই জায়গাটা কিন্তু একটা বড় শঙ্কা তৈরি হয়ে গেছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশ্নের মুখে পড়ে গেছে। যে প্রশ্নটা তৈরি করেছে যে এখানে তো বাংলাদেশে তো দুটো পক্ষ না, শুধু যে অন্তর্বর্তীকালীন সরকার আর একটা দল, এখানে তো আরও জনগণের প্রতিনিধিত্ব আছে। সেই প্রতিনিধিত্বের জায়গাটা যদি 45, 46, 47 যে কটা দলই ধরি, আমি বলছি যে তাদের সাথে ফোনে আলাপ হয়েছে, কথা হয়েছে, হতে পারে, আমি জানি না ঠিক কথা হয়েছে কিনা তাদের সাথে। যদি হেলাল ভাইয়ের কথা যথার্থই হয় যে সকল শরিক দলগুলোর সাথে কথা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী তো 5% লোকেরও প্রতিনিধিত্ব করে, তো আমরা তো একটা স্টেক হোল্ডার।
তো আমাদের ওনাদের শরিক দলদের হ্যাঁ ওনাদের শরিক দল, আমরাও একসময় ছিলাম একসাথে, আমরা জেল খেটেছি একসাথে, রিমান্ড খেটেছি একসাথে। তো সেই জায়গাটা হয়তো এখন আমরা শরিক নাই, যেহেতু এখন ভালো সময়। তো ভালো সময় আমরা যদি শরিক না থাকে, আমরা দেশের প্রয়োজনে আছি, সবাই মিলে আমরা কাজ করতে চাই। কিন্তু আমি যে কথাটা প্রথমে বলেছি যে জাতীয় ঐক্য বিনির্মাণের কথা যে টপ লেভেল থেকে আমরা বলছি, সেটাকে আমি ডেট নিয়ে কিন্তু আলোচনা করি নাই। আমি আবার বলছি, জামাত আবার বলছে যে ডেট নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। আলোচনাটা হচ্ছে যে সৌন্দর্যটা, যে ঐক্যের কথা আমরা বলছি, সেই জায়গাটা আমরা দূরে সরে গেলাম কেন, সেই জায়গাটা আমরা ধারণ করতে পারলাম না কেন। এবং সেটা দুটো গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্বের জায়গা। এটা যদি থার্ড লেভেল থেকে কেউ হতো, কোনো একজন উপদেষ্টা এটা করেছে, কোনো মিডল ক্লাসের কোনো একজন লিডার এটা করেছে, তাহলে কিন্তু শঙ্কাটা তৈরি হতো। শঙ্কাটা তৈরি হয়েছে চিফ অ্যাডভাইজার এবং আরেকটা গুরুত্বপূর্ণ দলের চিফ মিলে মিটিংটা হয়েছে, এবং সেই মিটিংয়ে দুই পক্ষ মিলে একটা বিবৃতি বা একটা যৌথ স্টেটমেন্ট বা তারা যৌথ ব্রিফ তারা করেছে। এই ব্রিফিংয়ের মধ্য দিয়ে তো সাধারণ একজন মানুষের মধ্যেও এই আশঙ্কা বা এই উদ্বেগ, এই উৎকণ্ঠ তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। যে নির্বাচন নিয়ে আমরা এত পেরেশান, সেই নির্বাচনটা আদৌ প্রভাবাধীন হবে না প্রভাবমুক্ত হবে, অংশগ্রহণমূলক হবে নাকি এটা প্রতিনিধিত্বমূলক বা কোনো একটা জায়গা থেকে এটাকে ডিক্টেটর করা হবে। এই আশঙ্কার জায়গাটা হচ্ছে জামাতের, যে এখন যে আলোচনাগুলো হবে, ঐক্যমত যে আলোচনাগুলো, এটা জাস্ট একটা সোয়াপ আলোচনা হবে, এগুলো জাস্ট এটা একটা মানে অর্নামেন্টাল আলোচনা হবে। জামাত মনে করে এই অর্নামেন্টাল অথবা সোয়াপ কোনো একটা আলোচনা, শুধু চা খাওয়া, শুধু নাস্তা করার একটা মিটিংয়ে যাওয়া জামাত প্রয়োজন মনে করে না, যেখানে জনগণের প্রতিনিধিত্ব, জনগণের মানে তাদের চিন্তা দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটবে না, সেই জায়গায় জামাত যাওয়াটা প্রয়োজন মনে করে নাই। যার কারণে আজকে ঐক্যমত কমিশনে তারা যায় নাই। এর অর্থ এই নয় যে জাতীয় ঐক্য বিনির্মাণে জামাত ফুল স্টপ বসিয়ে দিয়েছে, বরং সরকারকে একটা মেসেজ দিতে চেয়েছে, বা আমরা পরস্পরকে একটা মেসেজ দিতে চেয়েছি। হোয়াট ক্যান আই ডু, হ্যাভ টু ডু। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি মুখে ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়। তো দলের চেয়ে যদি দেশ বড় হয়, তাহলে আমরা দেশটাকে ওন করতে পারলাম না কেন? আমরা দেশের জনগণের সামনে এসে, জনগণকে সামনে রেখে আমরা কথাটা বলতে পারলাম না কেন? যেই চিফ অ্যাডভাইজার মাত্র কয়েকদিন আগে এপ্রিলের কথা বলে গেলেন, তিনি এসে ওখানে যা মিটিং হয়েছে ওখানে ওনারা একটা ব্রিফ করতে পারতেন, নর্মালি একটা ব্রিফ করতে পারতেন, যে এখানে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে, এটা আমার শিখিয়ে দেওয়ার কিছু নেই, এটা ওনারা ভালো বুঝি না আমার চেয়ে। কিন্তু ইন্টেনশনটা হচ্ছে, যদি ওনাদের কোনো ইন্টেনশন নাও থাকে, পাবলিক পারসেপশনে ইন্টেনশনটা তো এটা হওয়াটা খুব স্বাভাবিক না। যে প্রথমত হচ্ছে এত তড়িঘড়ি কেন, এবং দুটো দলের মধ্যে, একটা সরকার এবং একটা দলের মধ্যে আলোচনা হয়ে তাৎক্ষণিক রেজাল্ট ঘোষণা করে দিতে হলো কেন? যদি এটা আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোর সাথে একদিন 1 ঘন্টা চা খেলেই তো হতো, এসে কথা বলে ওনাদের কথাটাই বলতো, সরকার এই কথাটাই বলতো। আমি বলছি যে ডেট নিয়ে আলোচনা না, আলোচনাটা হচ্ছে যে জাতীয় ঐক্য বিনির্মাণের মাঝখানে এবং আগামী দিনের নির্বাচনটাকে প্রভাব মুক্ত রাখার যে পরিবেশটা, সেটা যথেষ্ট বিঘ্নিত হয়েছে। এটা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলবো, সাধারণ জনগণের মধ্যে এই প্রতিক্রিয়া আছে, এই পারসেপশনটা আমাদেরকে নিতে হবে। মানে এই বৈঠকে কেন্দ্র করে যে আপনাদের যে আপত্তি, যে বিবৃতিটা যেভাবে আসলো, এই কারণে কি আপনারা অ্যাভয়েড করলেন ঐক্যমত্য কমিশন? আমরা এটা জানিয়েছি, আমরা তো সরাসরি জানিয়েছি যে এখন আপনারা জাতীয় ঐক্যমতের আলোচনা করছেন, অথচ জাতীয় ঐক্যমতের মতো গুরুত্বপূর্ণ ডেট নির্ধারণে আপনারা আলোচনা ছাড়াই ঘোষণা করে দিলেন, তাহলে আর জাতীয় ঐক্যমতে এখানে আলোচনা করে লাভটা কী হবে? যদি মানে টপ লেভেলে আলোচনাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ না হয়, সেই আলোচনা যদি দুইটা মানে পার্টির মধ্যে, একটা সরকার আর একটা দলের মধ্যে আলোচনা হয়ে সিদ্ধান্ত হয়ে যায়, তাহলে এই 30টা 40টা 45টা দলের সাথে আপনারা বসে অযথা রাষ্ট্রের সময় নষ্ট করবেন কেন? রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরও তো দেশের কিছু কাজ আছে, সেগুলো করি। অযথা আপনাদের ওখানে গিয়ে শুধু চা আর নাস্তা করার তো প্রয়োজন জামাত মনে করে না। সেই জায়গাটা আমরা সরকারকে বা আমরা পরস্পরকে একটা মেসেজ কনভে করতে চাই যে আমাদের প্রয়োজনটা হচ্ছে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যেন দেশ পরিচালনায় পরস্পরকে সহযোগিতা করি। বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তো কথা আমি শোনার চেষ্টা করি, আমি তো তার কথার মূল মেসেজ এটা পাই, এবং তিনি বলেন বারবার যে আমরা একটা জাতীয় ঐক্য, আমরা একটা জাতীয় সরকার বিনির্মাণ। তো জাতীয় ঐক্য, জাতীয় সরকার বিনির্মাণের রূপরেখা তো এটা প্রমাণ বহন করে না। এই প্রমাণটা তো আমাদের আর কোনো বৈঠকে আপনারা যাচ্ছেন না, সেটা তো আমি বলছি, মাঝখানেই বলছি যে এটা ফুল স্টপ না, এটা ইজ লাইক মেসেজ। আমরা একটা মেসেজ দিতে চেয়েছি যে সরকার এভাবে চললে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের ডেটের সংখ্যা দূর করতে গিয়ে পুরো নির্বাচনী ব্যবস্থাটাকেই যদি আপনি প্রশ্নবিদ্ধ করে ফেলেন, তাহলে আপনার লাভটা কী হবে? আপনি একটা ডেটের সংখ্যা দূর করতে গিয়ে পুরো নির্বাচন ব্যবস্থাটাকেই আপনি একটা প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছেন, যে আদৌ এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক
নির্বাচন সম্ভব, উপহার দেওয়া সম্ভব হবে কিনা, যা তারা মুখে বলছে যে আমরা ইতিহাসের একটা সেরা নির্বাচন উপহার দেব, কিন্তু আমি তো দেখি যে গোড়াতেই তারা শিকড়টা কেটে ফেলেছেন, যে জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোকে কাভার করে সৌন্দর্যের একটা সিস্টেম তারা প্রেজেন্ট করতে তারা ব্যর্থ হয়েছে। হেলাল ভাই, বিএনপিকে খুশি করার জন্য অন্য দলগুলোর সাথে দ্রুত তৈরি হলো কিনা এই লন্ডন বৈঠকে? না, আমার মনে হয় না। আসলে আমি আবারও বলছি, বিএনপি নির্বাচন চেয়েছিল ডিসেম্বরে। বিএনপি নির্বাচন চেয়েছিল ডিসেম্বরে। সরকার বলেছে শুরু থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো ডেটে নির্বাচন হবে। বিএনপি দলের পক্ষ থেকে তো যে কোনো দাবি সরকারকে জানাতেই পারে এবং যুক্তি দিয়ে জানাতে পারে। আমি আপনাকে যে বললাম কিছুক্ষণ আগে যে কোন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারগুলো পরবর্তীতে সফলভাবে নির্বাচন করতে পেরেছে, আমরা তো নিজেরও একটা সার্ভে করেছি 16টা দেশের উপর, এবং টোটাল স্ট্যাটিস্টিক্সটা আমার কাছে এখনও আছে। তো এইগুলো দিয়ে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে যত ডিলেইড হবে এখানে দেশে অনেক ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হবে। অর্থনৈতিক অস্থিতিশীলতা বলেন, সামাজিক অস্থিতিশীলতা বলেন, আইন শৃঙ্খলার অবনতি বলেন, মেজর যদি তিনটা ধরি, ওনারা ওনাদের নিশ্চয়ই যুক্তি উপস্থাপন করেছেন। এবং যে সংখ্যার জায়গাটা, একটা কথা প্রসঙ্গ তুললেন যে মানে নির্বাচনটা ফোকাস করতে গিয়ে অন্যান্য সংস্কার না, ওনারা কি বিএনপি যদি ডিসেম্বরে কি এখনো কি কোনো ডেট এসেছে নির্বাচনের? এখনো কি কোনো ডেট জানেন আপনি যে নির্বাচন কবে? মোটামুটি মধ্য ফেব্রুয়ারি থেকে সবাই ধারণা করে কোনো ডেট হয় নাই। এইটাতে তো কারোই দ্বিমত হওয়ার সুযোগ নাই যে এপ্রিলের চেয়ে রোজার আগে, মানে ইটস এ বেটার টাইম ফর ইলেকশন। বাংলাদেশের নির্বাচনের জন্য বৈশাখী থেকে নিয়ে ঝড়, গরম সব কিছু মিলে এরপরে রোজার আগের টাইমটা হচ্ছে একটা বেটার টাইম। আগের টাইমটা ফেব্রুয়ারিতেও হতে পারে, আবারও বলছি জানুয়ারিতেও হতে পারে, ডিসেম্বরেও হতে পারে। সরকার যেমন এপ্রিল বলেছে, এখন হয়তো বলেছে ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। ওনারা এটা তখনই ফাইনালাইজ করবেন যখন বাকি সবগুলো দলের সাথে পরামর্শ করে দেখবেন কি ফেব্রুয়ারি ভালো হবে, জানুয়ারি ভালো হবে নাকি ডিসেম্বর ভালো। আমরা কেন এটা পজিটিভলি নিই? সেক্ষেত্রে উনি যেটা বলছিলেন, ওই যেটা রেস ধরে আমি প্রশ্ন করলাম যে এই নির্বাচনটা ফোকাস করতে গিয়ে যে সংস্কার এবং অন্যান্য আকাঙ্ক্ষা, এগুলো তো স্পেসিফিকলি বলা হয়েছে। মানে না, এটা স্পেসিফিকলি বলা হয়েছে। আমার মনে হয় এখানে উই আর ভেরি মিসইন্টারপ্রেটিং। জুলাই চার্টারের ব্যাপারে স্পেসিফিকলি বলা হয়েছে, বিচারের ব্যাপারে স্পেসিফিকলি বলা হয়েছে, রিফর্মের ব্যাপারে স্পেসিফিকলি বলা হয়েছে। দেয়ার ইজ নো টু কোয়েশ্চেনস অ্যাবাউট ইট। এইটা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার কোনো সুযোগই নেই। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। এখানে কারোই দ্বিমত নাই। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই চার্টার সাইন করার পরে বাকি সব কিছু ফাইনালাইজড হবে, এই যৌথ বিবৃতিতেই আছে। তাহলে এইটা নিয়ে তো শুধু শুধু মানে ফর আর্গুমেন্টস সেক একটা কথা বলে তো লাভ নাই। যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে। আবারও বলছি, বিএনপি নির্বাচন চেয়েছিল ডিসেম্বরে, নট ইন ফেব্রুয়ারি। তো সেই জায়গার থেকে বিএনপির নেতৃত্ব কেন শুরু এসছে? নিশ্চয়ই চিফ অ্যাডভাইজার, দেশের বর্তমান অভিভাবক হিসেবে ওনাকে কোনো যুক্তি উপস্থাপন করেছেন যে আমার এই টাইমটা লাগবে এগুলো শেষ করতে। আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেছি, এটা একটা আলাপ হয়েছে। এখনও ফর্মাল কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই। তো এই স্টেপগুলো একটু প্রিএমটিভ হয়ে যাচ্ছে বলে আমি মনে করি। আর জনগণের প্রতিনিধিত্ব, জনগণ খুশি হয়েছে, জনগণ না খুশি হয়েছে। এক উপদেষ্টা বলেছে এক জনগণ চায় 5 বছর ক্ষমতায় রাখতে। তো এই জনগণটা এখন ইটস এ ভেরি কনভিনিয়েন্ট টার্ম টু ইউজ। কই এই মিটিংয়ের পরে তো বাংলাদেশের চারিদিক দিয়ে অবরোধ হয়ে গেছে, মানুষ মাঠে নেমে গেছে, এরকম তো কিছু দেখিনি। জনগণই যদি অত সংক্ষুব্ধ হতো তাহলে একটা প্রতিবাদ হতো না? কিছু কিছু দল ঠিক আছে হয়তো এগ্রি ফিল করছে যে এই ডিসিশন হয় নাই, একটা এগ্রিমেন্ট হয়েছে যে হ্যাঁ রোজার আগে হলে ভালো হয়। ফাইনাল ডিসিশন অবশ্যই সব দলগুলোর সাথে আলাপ করেই নেওয়া হবে। এখন এমন কোনো দল তো থাকতে পারে না যে বলবে যে না রোজার মধ্যেই ইলেকশন দেয়, তার মানে তাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই। মাসুদ ভাই, বিএনপি আসলে ডিসেম্বরের কথা বলছিলেন এবং সরকার সবসময় বলে আসছিলেন যে ডিসেম্বর টু জুন হবে এবং একটা সমঝোতায় এসে পৌঁছেছে। জামাত ইসলামী আসলে স্পেসিফিক কোনো সময় উল্লেখ করেনি। জামাত ইসলামী আসলে কোন সময়টাকে উপযুক্ত সময় মনে করে নির্বাচনের? আমরা উপযুক্ত সময় বলেছি, কিন্তু আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুব পরিষ্কার করে বলেছেন যে সরকার প্রথম তিনটা কথা বলি। প্রথম আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর টু জুন যেটা করেছে আমরা এটার উপরে আস্থা রাখতে চাই, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত আমরা বলেছি যে যদি সংস্কার বিচার কার্যক্রমটা দৃশ্যমান কোনো অগ্রগতি সরকার দেখাতে সক্ষম হয় তাহলে রমজানের আগে ফেব্রুয়ারিতে করা সম্ভব, এটাকে ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই। থার্ড, আমরা বলেছি যদি সেটার প্রয়োজন হয়, বিচারের প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে, জুলাই সনদের প্রশ্নে
এবং একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতির প্রশ্নে যদি 2-3 মাসের দরকার হয়, সেক্ষেত্রে রমজানের পরেও এপ্রিল হতে পারে। জুলাইতে হয়ে যাচ্ছে। আমি এটা বলছি এই জন্য, হ্যাঁ হয়ে যাচ্ছে। তো এটা তো আমরা বলছিলাম যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় সেদিন থেকে কিন্তু 1 মাস টাইম এই সরকার নিয়েছিল যে 1 মাসের মধ্যে এটা হবে, বাট সেটা কিন্তু এখন পর্যন্ত সরকার দায়িত্ব নিয়ে তো এখন পর্যন্ত আগানোর সুযোগ হয় নাই। আমি বলছি যে আমাদের এই 3টা ডেট জামাত ঘোষণা করেনি। জামাত এটাকে একটু ওয়াইডলি সরকারের কাছে দিয়েছে। আপনি যখন এটা বলেন যে ডিসেম্বরে হতে হবে, আমি এটা যুক্তির বিচারে বলছি না, বিবেচনার জন্য বলছি। যখন আপনি একটা ডেট বলেন, এটা একরকম কোনো একজন ব্যক্তিকে বাধ্য করা বা কোনো একটা সরকারকে বাধ্য করা যে আমি এটাই বলেছি। আর যখন আপনি আপনার বিবেচনাকে সামনে রেখে 1, 2, 3 আপনি যখন স্পেস দিবেন, তখন এটা ওয়াইড হয়। এবং এরকম স্পেসে যে কোনো একটাকে অপশন হিসাবে গ্রহণ করে যখন পাবলিকলি এটাকে ডিক্লেয়ার করা হয়, তখন কোনো একটা দল সরকারের উপরে প্রভাব বিস্তার করে এটা আদায় করে নিয়েছে, এটা প্রমাণিত হবে না। কিন্তু যখন আপনি একটা ডেটই বলবেন, জামাত যদি বলে যে এপ্রিলে করতে হবে, বিএনপি বলে ডিসেম্বরে করতে হবে, যখন ওটাকে আপনি অন করবেন, যদি আমারটা করতো তাহলে আমি মনে করতাম, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করতাম যে দিস ইজ মাই ভিক্টরি, আমার কথাটাকে অন করা হয়েছে। আমাদের দেশে পাবলিক পারসেপশনও কিন্তু এরকম একটা ব্যাপার কাজ করে যে জামাত বলেছে এটাকে অন করা হয়েছে। খুব বেশি ফোকাস করা হয় যে বিচার প্রক্রিয়া তো চলছে। বিচার প্রক্রিয়া আপনারা অগ্রগতি বলতে কোন পর্যায়ে দেখতে চান? বিচার প্রক্রিয়া চলছে। দেখেন, এই যে কেবল এখন অন্তর্বর্তীকালীন সরকার এসে বলছে যে বিগত 3টা নির্বাচনের সাথে যে সকল কর্মকর্তারা জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। গতকাল একটা করা হয়েছে। দিস ইজ মেসেজ। এইটা তো যদি আপনি না করেন, এটা তো এখনকার কথা হওয়ার কথা ছিল না। এটা তো হওয়ার কথা ছিল যেদিন অন্তর্বর্তীকালীন সরকার গভর্নমেন্ট ফর্ম করেছে তার পরের দিনই তো এটা ডিক্লেয়ার করা উচিত ছিল, এবং তারপর থেকে এটা অ্যাকশনে যাওয়া উচিত ছিল। সেই সমস্ত লোকরা তো এখনও সরকারে আছে। এবং আমি তো বিএনপিকেও বলতে শুনি, এটা তো জামাতের কথা না, বিএনপিকেও তো বলতে শুনি যে, এবং তারেক রহমান সাহেব তো গতকাল পরশুও বলেছেন যে মিডিয়াতে এখনও পর্যন্ত ফেসিবাদের দোসররা এখনও আছেন, সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তো এই যে আমরা কথাগুলো বলছি, একদিকে আমরা বলছি সরকারের প্রশাসনে বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের দোসররা বসে আছেন, তাদেরকে না গ্রেপ্তার করা গেছে, না আইনের আওতা আনা গেছে, না তাদেরকে আমরা কোনো শাস্তির মুখে ফেলতে পেরেছি। তাই এরকম একটা পজিশনে যখন আপনি ইলেকশন দেবেন, তো তারা তো মনে করবে এরকম পার পেয়ে যাওয়া সম্ভব, আমিও এরকম একটা অন্যায় করে পার পেয়ে যেতে পারবো। আমি তো আরেকটা খুব বিস্ময়কর তথ্য আপনাকে দিই, এটা হয়তো আমাদের কারো পছন্দ নাও হতে পারে, যে 2008 সালে কিন্তু এরকমই একটা আন্ডারস্ট্যান্ডিং সমঝোতার ইলেকশন হয়েছে। এই সমঝোতার ইলেকশন আর তো এই জাতি দেখতে চায় না, যে কোনো একটা পার্টি এবং কোনো একটা সরকার মিলে কোনো একটা ইলেকশন করবে। এই যে এত রক্ত, এত জীবন, এত আন্দোলন, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে সাধারণ মানুষ চাইবে যে দল ক্ষমতায় আসুক, যাকে মানুষ ভোট দেবে সে ক্ষমতায় আসুক। কিন্তু এখন প্রেক্ষাপটটা হয়ে যাচ্ছে ঠিক 2008-এ যেমন করে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়েছে, একটা কম্বিনেশন করে হয়েছে, একটা মেসেজ আগেই মাঠ পর্যায়ে প্রশাসনকে কনভে করে হয়েছে, পাবলিক পারসেপশনে আগেই একটা মেসেজ কনভে করে হয়েছে। আমরা এটা জানতে পেরেছিলাম যে সূক্ষ্ম নির্বাচন, মানে একটা নির্বাচন হবে, সূক্ষ্ম কারচুপি হবে, সেই কারচুপিটা হয়তো আমরা কেউ ধরতে পারবো না, এবং পারি নাই, আমি পারি নাই, বিএনপি পারে নাই, আমরা বুঝতেই পারি নাই। নির্বাচন হওয়ার পর আমরা বলেছি যে সূক্ষ্ম না, আসলে স্থূল কারচুপি হয়েছে। তো এখন এই সময়েও যদি আমরা বলছি, আবার বলি, আমি বোধহয় বোঝাতে পারছি না, এটা আমার ব্যর্থতা হতে পারে, যে বৈঠক জামাত সাধুবাদ জানিয়েছে, এবং আমি বলছি ডেট নিয়ে কোনো কনফিউশন নেই। ডেট ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ডিসেম্বরে হলেও জামাতের কোনো আপত্তি নেই। আমরা বলেছি তো যে নির্বাচনটা জরুরি, কিন্তু সেটার জন্য বিচার সংস্কার এগুলো জরুরি। কিন্তু মাঝখানে যে প্রবলেমটা হয়েছে, যে আপনি জনগণের সরকারের কথা বলেন, আপনি জাতীয় রূপরেখার কথা বলেন, জাতীয় ঐক্যের কথা বলেন, কিন্তু আপনি এবং একটা অন্তর্বর্তী সরকার মিলে তো একটা ডিসাইড করে ফেলেছেন, জাতির কাছে আপনারা দুজন মিলে একটা মেসেজ দিয়েছেন। তো আপনি দুজন হয়তো বলবেন যে সরকার একটা প্রতিনিধিত্ব করে, আপনি তো একটা দলের প্রতিনিধিত্ব করেন, আপনি তো 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন না। আপনি যত বড় দল হন, জামাত যত বড় দল হোক, আমি তো 18 কোটি, যেটা ভাইয়া একটু আগে বললেন যে জনগণ, আমি তো বলছি না যে জনগণ সবাই, জামাত প্রতিক্রিয়া দিয়েছে, জামাত প্রতিক্রিয়া দিয়েছে তার অধিকার। আমরা তো একসাথে লড়াই করেছি ফেসিবাদের বিরুদ্ধে, যেন কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণের ইখতিয়ার তার কাছে চলে যেতে না পারে। তাহলে সেই দৃশ্যটা যদি আবার জাতির সামনে আসে, জামাতের জনগণের প্রতিনিধিত্বশীলের জায়গা থেকে জামাতের দায়িত্ব এটা জনগণের কাছে মেসেজটা কনভে করা, সরকারের কাছে মেসেজটা কনভে করা। হেলাল ভাই, আপনারা নির্বাচন নিয়ে খুব বেশি আগ্রহী, সংস্কার নিয়ে আপনারা কমিটেড,
মানে বিচার প্রক্রিয়ার বিষয়টা খুব বেশি সোচ্চার না, না, এটা তো- এরকম এলিগেশন অন্যান্য দলের পক্ষ থেকে করা হয়। না, মানে অন্যান্য কোন বিএনপি দল আসলে আমি জানি না। নির্বাচন বা তফসিল ঘোষণার আগে বিচার প্রক্রিয়া কি ধরনের অগ্রগতি দেখতে চায় জুলাই হত্যাকাণ্ডের? জুলাই হত্যাকাণ্ডে শুনেন, আইন বিচারটা খুব ইমোশনাল বিষয় না, এটা একটা প্রক্রিয়াগত বিষয়। এখানে বাংলাদেশের কোনো আইন তো পরিবর্তন হয় নাই। বাংলাদেশে যে পেনাল কোড আছে, যে ক্রিমিনাল কোড অফ ক্রিমিনাল প্রসিজার আছে, এই অনুযায়ী কিন্তু বিচারগুলো হচ্ছে। একটা বিশেষ আদালত করা হয়েছে যাতে কিছু মামলার অন্যান্য দ্রুততর শুনানি করা যায়। ডিলে যেমন করা যাবে না, আবার এমনভাবে প্রক্রিয়াটা করা যাবে না যাতে পরবর্তীতে ইতিহাসের কোনো একটা সময় এসে বলে যে এই তাড়াহুড়া করে আমাদেরকে বিচারতে আনা হয়েছে। দেখেন, জুলাই প্রশ্নবিদ্ধ যাতে না হয়। জুলাই চার্টারটা বলতে আমরা কি বোঝাচ্ছি? এই যে উনি বললেন নির্বাচনের 3টা, এটা বিএনপিরও দাবি ছিল, যারা দোষর আছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা এখনো বিভিন্ন জায়গায় আছে, এটা তো আপনি একদিনে ক্লিনজিং করতে পারবেন না। এই বিষয়গুলোই তো জুলাই চার্টারে আসবে, যে এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে এটা যেন শেষ পর্যন্ত কন্টিনিউ করা হয়। এই যে যারা দোষর আছে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। এগুলো তো আপনি যদি বলেন সবগুলোই অন্তর্বর্তীকালীন সরকার করে যাবে, তাহলে তো এটা যুগ যুগ ধরে এই সরকারে থাকতে হবে। কারণ আপনি একটা মামলার, বাংলাদেশের যে কোনো ক্রিমিনাল মামলার আপনি যদি স্থায়িত্ব দেখেন, তো এটা তো দীর্ঘমেয়াদে 10, 15, 20 বছর লেগে যাবে একটা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে। বিচারের ব্যাপারে কোনো দ্বিমত নেই। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা 17 বছর ধরে, শুধু জুলাই আগস্ট হচ্ছে ব্রিফ পিরিয়ড, এই 1 মাসের মধ্যে তো পুরো বাংলাদেশ পরিবর্তন হয়ে যায়নি। এই 1 মাসে যেটা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে সাধারণ জনগণ এক জায়গায় এসেছে থেকে এটা সম্ভব হয়েছে। আমি শুরুতেই বলেছি, নির্বাচন হবে, যে কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, বাংলাদেশ কিন্তু জাদুর কাঠি দিয়ে চেঞ্জ হয়ে যাবে না। তখনও জনগণ সহ সকলকে সাথে নিয়েই কিন্তু দেশের যে চ্যালেঞ্জগুলো আছে, ইকোনমিক চ্যালেঞ্জ আছে, আপনি শুধু জুলাই 24শে জুলাই থেকে নিয়ে এই পর্যন্ত 69টা পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আগামী বছর এই টাইমে 117টা বন্ধ হবে। তাহলে কর্মসংস্থানের অভাব হবে, ইকোনমিতে এফেক্টেড হবে। এইটা তো কারো হাতেই জাদুর কাঠি নিয়ে ঠিক করে ফেলবে। আমাদের যে কনসেনসাস আছে এটাকে ধরে রাখতে হবে। আবারও বলি, নির্বাচনের কোনো ডেট কিন্তু ডিক্লেয়ার করা হয় নাই। ডিসেম্বরের 5 তারিখ নির্বাচন, ডিসেম্বরের 20 তারিখ নির্বাচন, তাহলে এটা আপনি মার্কেট করতে পারতেন যে বিএনপির কথা মতোই নির্বাচন হচ্ছে। এখানে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো বসছে, এনসিপি নিবন্ধনই নাই, এরকম একটা দলের সাথে তো আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রায় 15 বারের উপরে মিটিং করেছে, সবগুলো দলের সাথে করছে। মতামত তো মোটামুটি একই দিয়েছে যে মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সুইটেবল টাইমে করলে এটা বেটার হয়। হ্যাঁ, বিএনপি বলেছে ডিসেম্বরে। বিএনপি যে স্টেটমেন্টগুলো দিয়েছে এটার ফিউচার কনসিকুয়েন্স চিন্তা করেই দিয়েছে, কারণ বিএনপিকেও ভোটের মাঠে যেতে হবে। সো দ্যাট ইজ আ রিস্ক দ্যাট উই হ্যাভ টেকেন। কিন্তু যখন দেখেছি যুক্তিতর্কে এসে যে না, ঠিক আছে, এই সময়ের মধ্যে মেবি এটাতে তো বিএনপির পক্ষ থেকে এটাতে অ্যাগ্রিমেন্ট দেওয়া হয়েছে, এখন বাকি দলগুলো যদি অ্যাগ্রিমেন্ট দেয় তারপর সরকার এটা স্টেটমেন্ট দিবে, আমার মনে হচ্ছে যে উই আর পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স। মানে আমরা গাড়ির আগে ঘোড়ার আগে গাড়ি বসিয়ে দিচ্ছি। এখনও কিন্তু সরকার থেকে অফিসিয়ালি বলা হয় নাই যে অত তার একটা যৌথ বিবৃতি এসছে যে বিএনপি একমত হয়েছে। এখন বাকি দলগুলো কোন মতে হয়, ওই জন্যই তো ঐক্যমত কমিশন ডেকেছে নাকি না, তারপরেই একটা ডিসিশন আসবে আমার মনে করবে নির্বাচন কমিশন অবশ্যই। এবং সবার সাথে কথা হওয়ার পরেই আমার ধারণা জুলাই সনদ, মানে যেটা জুলাই চার্টার বলছে, ওটার পরেই সম্ভবত এই ডিক্লারেশনটা আসবে। তো ডিক্লারেশন আসে নাই, মানে দুনো পক্ষ মিলে মনে করেছে এটা আপাতত সুইটেবল, দিস ইজ নট আ টাইম দ্যাট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড যে ইলেকশন ফেব্রুয়ারির 1 তারিখ, 2 তারিখ, 10 তারিখ হবে বলেছে। এটা মোটামুটি দোনো পার্টি এগ্রি করেছে, বিকজ বিএনপি তো স্ট্রিক্টিং অন ডিসেম্বর, এটা বলেছে। এখন যদি আবার সব দল বলে যে না, ফেব্রুয়ারিতে হওয়ার উপায় নেই, তখন আবার বসবে। মাসুদ ভাই, ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক চলছে, আজকে দ্বিতীয় দিনের মতো, মানে সেকেন্ড ফেজের আলোচনা আজকে দ্বিতীয় দিন হয়েছে এবং আগামী আরও 2 দিনে এই আলোচনার শিডিউল রয়েছে। যে প্রাথমিকভাবে গত 2 দিনে যে আলোচনা হয়েছে যে 70 অনুচ্ছেদ, সংসদের নিম্নকক্ষের নারী আসন সংখ্যা 100টি করা হবে, মোটামুটি ঐক্যমত্য। কিন্তু জামাত ইসলামের অবস্থানটা কি? তারা কি আসলে 100টা আসনের বিষয়ে একমত কিনা, বা সরাসরি নির্বাচনের বিরোধিতা আসলে বিএনপি করছে? আপনাদের অবস্থান কি? এই প্রশ্নের জবাব আমাদের আমিরে জামাত ইতিমধ্যে দিয়েছেন একটা প্রেস ব্রিফিংয়ে। আমি তার আগে দুটো কথা একটু বলে নিই আগের কথার সূত্র ধরে, যে আমাদের লন্ডন মিটিংয়ের মধ্য দিয়ে একটা পয়েন্ট একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড যেটা ইলেকশনের জন্য,
এটারও কিন্তু একটা প্রভাব এর মধ্য দিয়ে তৈরি হয়েছে। সেটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ভাইয়ের এলাকাতেই আমি একজন ওনাদের দায়িত্বপ্রাপ্ত একজন দক্ষিণ জেলা বিএনপি সম্ভবত উনি বলেছেন, আমি জানি না বিএনপি হয়তো তাকে এর মধ্যে ব্যবস্থা নিয়েছে কিনা, যে সে বলেছে যে বিএনপির কথা শুনতে হবে, না হলে টিএনও ওসিকে এলাকা ছাড়তে হবে। না না, এটা একটু আমি বলে দিই, একটু কারেক্ট করে নেই। এটা হয়তো সংবাদপত্রে এভাবে আসছে, বক্তব্যটা এভাবে ছিল না। ভিডিওটা পাওয়া গেছে। না, ভিডিওটা ওভাবে আসে না, ভিডিওটা ক্লিয়ারলি বলা আছে। এটা একটা পত্রিকা নিউজ করেছিল, যেটা রিজয়েন্ডার দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা বলছি যে এটা নেগেটিভলি ভিডিওটা আছে আর কি। আমি ভিডিও তো এটা নাই ভাইয়া, এটা একটু ক্লিয়ার করে নেই। আমার এবং বিভিন্ন এলাকাতে কিন্তু এটার একটা প্রভাব আছে। আমি ভিডিও নাই, বলছি এটা যে হলো একটা নিউজ। আমরা তো একটা অবাধ নির্বাচন চাই, সবাই যেন কথা বলতে পারে, সবাই যেন তার ভূমিকাটা নিয়ে মাঠে যেতে পারে। আর বিচারের ব্যাপারটা দুটা জিনিস বলি, আমরা দুটো কথা সবসময় আইনাঙ্গনে বলে আসি, শুনে আসছি। 17 বছরে আমরা মানে আসামি হিসেবে থাকতে থাকতে কিছুটা আইনজীবীদের কাছাকাছি গেছি আর কি। তো তারা দুটো কথা বলেন যে মানে জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাই। তো আমরা কিন্তু এটা খেয়ালও করতেছি যে বেশ কিছু আসামি পর্যায়ে লোকেরাও আমাদের দলের পদ নিয়ে নিচ্ছে। তো যখন দলের পদ নিয়ে নিচ্ছে আসামিরা, যাদের জেলখানায় থাকার কথা, তারা আমাদের দলের পদ নিয়ে নিচ্ছে, এবং আসার পরে পত্রিকা আসার পরে হয়তো তাদেরকে আমরা বহিষ্কার করছি অথবা তাদেরকে বাদ দিচ্ছি। তাহলে সেরকম প্রেক্ষাপটে আমরা আশা করব কি করে যে আমরা ক্ষমতায় আসলে তাদেরকে বিচার করব? এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আবার জাস্টিস হারিজ, জাস্টিস বাড়িড, এটাও আছে, কিন্তু আমাদের তড়িঘড়ির উদাহরণ আমরা ওইটা নিতে চাই না যে আমাকে 5.5 বছরে সাজা দেওয়া হয়েছে রাত 10টা পর্যন্ত কোর্টে বসিয়ে রেখে, এবং 87 জন সাক্ষী শেষ করা হয়েছে 7 দিনে। দৃশ্যমান অগ্রগতি বলতে আমাদের ট্রাইব্যুনাল একটা ট্রাইব্যুনাল থেকে 2টা ট্রাইব্যুনাল আসতে আমাদের 6 মাস লেগে গেল। কেন সরকার এই ব্যাপারে কেন এতটা নির্লিপ্ত থাকলো? আমরা কেন এই ব্যাপারে কথা বলতে পারলাম না? সরকারকে আমরা নির্বাচনের জন্য বাধ্য করতে পারতেছি, ডেটের জন্য মিটিং করতে পারতেছি, এটার জন্য আমি মিটিং করে তাদেরকে আমরা বাধ্য করতে পারলাম না কেন? এই ব্যর্থতাটা আমাকেও নিতে হবে বলে আমি মনে করি। সেই জায়গায় বিএনপি বড় দল যদি মনে করে, তাহলে তার বড় চূড়ান্ত রায় আসার জন্য তো কোর্টের কিছু ধাপ আছে। সেই ধাপগুলো আমি বলছি ট্রাইব্যুনালের পরে সুপ্রিম কোর্ট আছে, আবার আমি বলছি যে আমরা একটা ট্রাইব্যুনালের উপর নির্ভর করলাম কেন? আমাদের 2টা 3টা 4টা 5টা ট্রাইব্যুনাল করতে আমাদের অসুবিধা ছিল? আমাদের আইনজীবীর তো সমস্যা ছিল না? আমাদের বিজ্ঞ লোকের তো অভাব ছিল না? বরং তাদেরকে আমরা কাজে লাগাতে পারিনি, সেই অভিযোগ তাদের পক্ষ থেকে আছে। আমি বলছি সেই উদ্যোগের জায়গাটা আমাদের ঘাটতি ছিল কিনা সেটা আমাদের বিবেচনায় নিতে হবে। আর যেটা কোশ্চেন করেছেন এ ব্যাপারে আমির জামাত খুব পরিষ্কার বলেছেন যে আমরা আমাদের মায়েদেরকে বা আমাদের বোনদেরকে যোগ্যতা অনুযায়ী তারা তো 300 আসনের মধ্যে 200 আসনে তো বিজয়ী হইতে পারেন। আমরা তাদেরকে ফিক্স করে তাদেরকে ব্র্যাকেটেড করে ফেলছি কেন? ব্র্যাকেটেড করে যদি ফেলতে হয় তাহলে তো মানে আপনি যেটা বলেন যে নারী এবং পুরুষের সমান বা ন্যায্য অধিকার, তো সমান বা ন্যায্য অধিকারের প্রশ্ন যদি আপনি বলেন, তাতে তাদের জন্য ওপেন থাকা উচিত। যে ওপেন থাকলে সে তো 100, আপনি 100 দিচ্ছেন, সে তো মানে 150 আসনে তো বিজয় হতে পারে। আমাদের এরকম এই যে 2024 কালচার আমরা সেরকম দেখি। আমি বলছি সেই কালচারটা আমরা ফিরে নিয়ে আসি না কেন? সেই প্র্যাকটিসটা আমরা করি না কেন? 2024 এই বাধ্যবাধকতাটা করার অর্থ তো তাদের উপর জাস্টিস করা না। আসলে আমি তো মনে করি এটা তাদেরকে ব্র্যাকেটেড করা, যে আপনাকে এটা দিয়ে আপনাকে বাধ্য করা হচ্ছে। তো বাধ্য করে একটা জাতিকে পরিবর্তন করা যাবে? এই কালচারটা আমরা ডেভেলপ করতে পারি? বরং আমি বলছি যে 2024 দেখেন আন্দোলন সংগ্রামে আমাদের বোনদের ভূমিকাটা বরং প্রত্যেকটা জায়গায় আমি খেয়াল করেছি যে আন্দোলন সংগ্রামে আমাদের বোনদেরকে সামনে রাখা হতো। কেন রাখা হতো? সেন্সিটিভ, যে মানে এদেরকে আঘাত করে, যদিও আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট তাদেরকে আঘাত করেছে, কিন্তু সেই সময় বোনেরা এটা বলেছে যে আমার সামনে পুলিশ, আমার পিছনে স্বাধীনতা। তো এই ভূমিকা যে বোনেরা বীর আমাদের রণাঙ্গনে যারা ভূমিকা রেখেছে, সেই সমস্ত মায়েদের বোনদেরকে আমরা আরও সম্মানিত করতে তো আমাদের অসুবিধা নেই। কিন্তু আমরা একটা ব্র্যাকেটের জায়গা তৈরি করে শুধুমাত্র তাদেরকে সম্মানিত করার এই কালচারটা কি তাদের জন্য খুব সম্মানজনক হবে? সেই জায়গাটা জামাত মনে করে যে এটা একটা ওয়াইড স্পেসে তাদের জন্য ন্যাচারাল সিস্টেমটা ডেভেলপ করাটা হবে। পরবর্তী সময়ে এটা ভালো একটা উদাহরণ তৈরি হবে। হেলাল ভাই, বিএনপির অবস্থান, বিএনপি বলছে যে আসলে নির্বাচনের পরে পরবর্তী সংসদ সিদ্ধান্ত নেবে কোন পদ্ধতিতে এই 100টা। কেন আমি আপনাকে একটু বলি, প্রক্রিয়াগত একটা বিষয় আছে। 300 সিটে 300 জন নির্বাচন করবে, ওনারা 100 জন নির্বাচন করবে। এক একজনের ভাগে যদি আপনি টেরিটরি ভাগ করেন, 3টা আসন করে পড়বে। ভাই আমার বাবাও রাজনীতি করেছেন, আমার দাদাও করেছেন, আমিও রাজনৈতিক ছোটখাটো করবি। এক আসনে নির্বাচন করতে জীবন শেষ হয়ে যায় একটা মানুষ। 3 আসনে কিভাবে নির্বাচন করা সম্ভব? আর একটা মেয়ের জন্য আমি ওটা যাচ্ছি না। আমার দৃষ্টিতে মেয়েরা আমাদের চেয়ে অনেক টাফ, মেন্টালি টাফ, তারা ভেরি এফিশিয়েন্ট, কিন্তু বাস্তবিকভাবে এটা অসম্ভব ব্যাপার। 3টা কনস্টিটিউয়েন্সিতে প্রত্যক্ষ ভোটে নির্বাচন করা ভেরি ডিফিকাল্ট। তো এই জায়গাটাতে
আসলে তাদেরকে হার্ডশিপের মধ্যে ফেলে না দিয়ে আমার মনে হয় আমাদের দলের প্রধান কিন্তু একজন নারী নেত্রী। আমি নারী ওনাকে এখন বলাটা ঠিক হবে না, বাট উনি রাজনীতিবিদ, বাট উনি তো মহিলা। 5 মানে যতবার নির্বাচন করেছেন প্রত্যক্ষ ভোটে প্রত্যেকবারে উনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছে। এবং এছাড়াও আমাদের আরও নির্বাচিত এমপি আমাদের ছিল প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তা আমার মনে হয় যে নারীকে সম্মান বেশি দিতে গিয়ে অসম্মানিত না করে ওনাদের জন্য আমাদের 300 সিটের মধ্যে যদি ওনারা ফর্মিডেবল ক্যান্ডিডেট হয়, আমাদের দলে অনেক নেত্রী আছে যারা আমি নিজে চোখে দেখছি হয়তো তারা পোটেনশিয়াল ক্যান্ডিডেট আছে আমাদের। এবারেই হয়তো তারা নির্বাচন যদি হয় ইনশাল্লাহ টাইম মতো তারা সরাসরি ভোটে নির্বাচন করবে, তারা তো এটা চাচ্ছেন। তো আমার কথা হচ্ছে আপনি ওভারবার্ডেন করবেন কিনা এটাও কিন্তু করতে হবে। আপনি পপুলার অনেক কিছু হতে পারে, বাট পপুলার জিনিসটা প্র্যাকটিক্যাল কিনা। আমি বারবার বলছি, নির্বাচন যারা রাজনীতির মাঠে আসলে নির্বাচন করেছে তারা জানে একটা সংসদীয় আসনে নির্বাচন করতে হলে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি পরিমাণ কানেক্টিভিটি মানুষের সাথে থাকতে হয়, কতটুক লেভেলে গিয়ে অর্গানাইজ করতে হয়, কতটুকু গিয়ে সেন্ট্রাল কমিটি থেকে নিয়ে পোলিং এজেন্ট, অনেক বিষয় আছে এখানে খুঁটিনাটি, যেটা হয়তো মোটা দাগে বললে খুব ইজি মনে হবে যে নির্বাচন করবে, ভোট পাবে, জিতে যাবে। ইটস নট সো সিম্পল। এক আসনে যদি এই অবস্থা হয়, 3 আসনের কি অবস্থা হবে? প্র্যাকটিক্যালিটি নিয়ে চিন্তা করছি। 70 অনুচ্ছেদ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। 70 অনুচ্ছেদ সবাই দুইটা বিষয় একমত হয়েছে। ফ্লোর ক্রসিং এর বিষয় যে অর্থ বিল এবং আস্থা ভোটের বিষয়টি বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে ভোট দিতে পারবে। বিএনপি আরও 2টা বিষয় যোগ করেছে, যেমন সংবিধান সংশোধন আর হচ্ছে জাতীয় নিরাপত্তা ইস্যুটি। এই সংবিধান সংশোধনের এই আপত্তিটা বিএনপির কেন? সংবিধান বাংলাদেশের, আমি আপনার দলের একজন এমপি এই আইনটার বিরোধিতা করতে পারে না? না, আইনের বিরোধিতার কথা বলেনি, কিন্তু আইন ঠিক আছে, সংশোধন করবে, সংবিধান সংশোধনের কথা। সংবিধান এমন একটা বিষয়, বাংলাদেশের যারা প্রথাগতভাবে ল মেকার হচ্ছে, সংসদ সদস্য হচ্ছে, আপনার কিন্তু বাস্তবতার নিরিখেই প্রপোজাল দিতে হবে সংবিধানের বিষয়গুলো এবং এর চেঞ্জের কনসিকুয়েন্সটা বোঝার জন্য কিছু স্পেশালাইজেশন দরকার আছে বলে আমি মনে করি পার্সোনালি। কারণ একটা জিনিস শুনতে খুব ভালো শোনা যায়, কিন্তু এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা কী হবে, এটার ভবিষ্যৎ ইমপ্লিকেশনটা কী হবে, এটা আমার মনে হয় খুব টেকনিক্যাল এবং এটা একটি স্পেশালাইজড বিষয়। তো এই জন্যই বিএনপি এটা বলেছে যে এটা আমরা পরবর্তীতে সংসদে এনে যদি সংসদ সদস্যরা মনে করে তখন আমরা এগুলো চেঞ্জ করব। বাট অবশ্যই ফ্লোর ক্রসিংয়ের বিষয়ে তো বিএনপি আমাদের 31 দফাতেই এটা আমরা এই 5ই আগস্টের বহু আগে জুলাই 2023-তে আমরা এটা স্পষ্ট করে বলেছি যে উই অ্যালাউ they can have different of opinion when bill comes apart from a few areas, এটা তো আমরা বলেছি। মাসুদ ভাই, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আপনাদের একটা আগ্রহ ছিল, এখন যেহেতু জাতীয় নির্বাচনের একটা ফোকাস পয়েন্টে চলে গেছে, আপনাদের সেই দাবিটা কি এখন আছে কিনা? স্থানীয় সরকার নির্বাচনে আমাদের চেয়ে আগ্রহ তো বরং ইশরাক ভাইয়ের মাধ্যমে আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি আমাদের চেয়ে আরও বেশি, কারণ তারা মেয়র নির্বাচনের যেটাকে তারা ডিনাই করেছে, যে ইলেকশনটাকে তারা বাতিল চেয়েছে, সেটা নিয়ে তারাই বলতেছে যে তারা, মানে ইশরাক ভাইকে আমি বারবার বলতে শুনতেছি, যেহেতু এটা পার্টি থেকে এটাকে কন্ডেম করা হচ্ছে না বা এটাকে কোনো তারা বিবৃতি দিচ্ছে না, সুতরাং আমি তো ধরে নিচ্ছি এটা পার্টি এটাকে প্রমোট করছে না। এটা আসলে ইলেকশনটাকে করেনি ভাই, আমি একটু বলি, ওটা প্রক্রিয়াগতভাবে যে অন্যায়টা করছে এটা সে তুলে ধরেছে। সেখানে বোঝানো হচ্ছে যে স্থানীয় সরকার না থাকলে কি কি নাগরিক সুবিধাগুলো অসুবিধার মুখে পড়ছে। আমরা কিন্তু এটা শুরু থেকে বলে আসছি, আমরা কিন্তু ব্যক্তির স্বার্থে বলি নাই, আমরা বলছি জাতির স্বার্থে। এখন দেখা যাচ্ছে যে আমরা ব্যক্তি স্বার্থটাকে ধরে ওই আমাদের কথাটাই কিন্তু চলে আসতেছে যে স্থানীয় নির্বাচনটা হলে 3টা জিনিস হতো। একটা হচ্ছে নাগরিক সুবিধাগুলো চালু হয়ে যেত, 2 হচ্ছে সরকারের সক্ষমতাটা প্রমাণ করা যেত, 3 হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আদৌ কোনো পরিবর্তন নিয়ে আসতে পারছি নাকি আগের সেই অ্যাগ্রেসিভ মেন্টালিটি, আগের সেই মানে ডিক্টেটরশিপ মেন্টালিটি অথবা অন্যের উপরে প্রভাব বিস্তার করা মেন্টালিটি আমরা আসি। এই জিনিসগুলো কিন্তু একটু জাস্টিফাই করার সুযোগ আমাদের সামনে ছিল, সেই সুযোগটা কিন্তু আমরা নিতে পারি নাই। যার কারণে জাতীয় ইলেকশন যখন হবে তখন এই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে আসবে। এই কারণে আমরা স্থানীয় সরকার নির্বাচনটাকে অপেক্ষাকৃত জাতীয় স্বার্থে, জনগণের প্রয়োজনে, নাগরিক সুবিধা দেওয়ার জন্য এবং সরকারের সক্ষমতা প্রমাণ করা সম্ভব কিনা, এখনো সরকার চাইলে এখনো সম্ভব, রাজনৈতিক দলগুলো একমত হলে এটা সম্ভব এবং এটা প্রয়োজন, এখনো আমরা এটা মনে করছি, আমরা তো এই দাবি থেকে সরে আসি নাই। হেলাল ভাই, আমাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে, আপনাকে দিয়ে শেষ করব। উনি তার বক্তব্যে বলছিলেন যে প্রশাসন আসলে বিএনপিমুখী হয়ে যাচ্ছে, উনি প্রভাবিত নির্বাচনের কথা বলছিলেন, মানে রিয়েলিটি কি? না, আমার মনে হয় না এখন ওইভাবে যদি বলি, অনেকে বলে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিসি
জামাত ইসলামের লোক, এরকম অনেক রটনা থাকে যেগুলা নিয়ে যদি ডিবেট করি, মানে এগুলো হলো আনডিউ ডিবেট। যখন 2 দিন আগে পর্যন্ত নাহিদ ইসলাম আলাদা করে গিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আসেন, ওনার পদত্যাগ করতে চান, এটা আমরা নাহিদ ইসলাম থেকে শুনতে হয়। তো তখন আমরা একবার বললাম যে ওরা হলো এনসিপির পক্ষে চলে গেছে, এখন বলছি বিএনপির পক্ষে। আমার মনে হয় না, আমার মনে হয় যে বাংলাদেশে যেই আগামী নির্বাচন হবে, এই নির্বাচনে প্রত্যেকটি দলই অংশগ্রহণ করবে, কারণ নির্বাচন হচ্ছে একমাত্র গণতন্ত্রে ফেরত যাওয়ার বৈধ উপায়। এবং আমি তার আগে বিশ্বাস করি যে রিফর্মসগুলো নিয়ে আমরা সবাই যুদ্ধ করেছি, নির্বাচন কমিশনের রিফর্মস, জুলাই চার্টার, এবং যে দৃশ্যমান বিচার হচ্ছে তাজুল ভাই, আমাদের এই যে ট্রাইব্যুনালের যিনি প্রধান প্রকৌশলী আমাদের অ্যাডভোকেট তাজুল সাহেব, ওনাদের যে টিম আছে, দে আর ওয়ার্কিং ভেরি হার্ড। এবং আমার মনে হয় যে মামলাটা ওনারা চুজ করেছে, ইটস এ ভেরি আইডিয়াল কেস। এবং এইটাতে যখন একটা দৃশ্যমান রেজাল্ট আসবে আমার মনে করি, কারণ এটা প্রমাণ করা খুবই, এবং এটা খুব ক্লিয়ার কেস কিন্তু, যেহেতু আমি নিজেও একজন প্রায় 21 বছর ধরেই আইনজীবী হিসেবে কর্মরত আছি। তো আমার মনে হয় এগুলো যখন হবে মানুষের কনফিডেন্স বাড়বে এবং দেখবে যে বিচারটা দৃশ্যমান হচ্ছে। এবং আমার মনে হয় জুলাই আগস্টে যারা যুদ্ধ করেছে, যারা ছাত্র ছিল, তারা কিন্তু 1 মাস যুদ্ধ করেছে। আমরা যারা 17 বছর ধরে যুদ্ধ করেছি, আওয়ামী লীগের সাথে আতাত করব, আওয়ামী লীগের সাথে আপোষ করব, আমার মনে হয় না যে অত্যাচার আমাদের উপর হয়েছে, এটা জুলাই আগস্টে যারা নিহত শহীদ হয়ে গেছেন ওনাদের উপর হয়েছে, এর কাছাকাছিও কিন্তু হয়নি। তো আওয়ামী লীগ বাংলাদেশে কোনো দল পুনর্বাসন করবে, এইটা আমার কাছে আসলে একদম অবাস্তব এবং অবান্তর কথা বলে মনে হয়। আমার মনে হয় যে রাজনীতিবিদরাই বাংলাদেশকে এতটুকু এনেছে, ভুল ত্রুটি অবশ্যই মানুষের আছে, বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদের উপরেই ভরসা রাখবে এবং এই রাজনীতিবিদরাই ইনশাল্লাহ বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশে আবার পরিণত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে, সকলকে দিয়ে। আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে যেই মতাদর্শের রাজনৈতিক দল হোক না কেন, সুশীল সমাজ হোক না কেন, ছাত্র জনতার প্রতিনিধি হোক না কেন, বা শ্রমজীবী মানুষ হোক না কেন, সাংবাদিক সহ যে কোনো পেশাজীবী হোক না কেন, জাতীয় স্বার্থ যেখানে জড়িত, আমরা আশা করি আমরা সবাই এক টেবিলে বসে একটি সিদ্ধান্ত নিয়ে আগামীতে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। অশেষ ধন্যবাদ মীর হেলালুদ্দিন আহমেদ এবং মীর হেলালুদ্দিন এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা অনুষ্ঠানটিকে এতক্ষণ দেখছিলেন। এরই সাথে শেষ করছি আমাদের আজকের সংলাপ প্রতিদিনের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।